মিডিয়া রিফর্ম কমিশন তারা যে প্রতিবেদন তৈরি করেছে এখন পর্যন্ত কোনোটাই বাস্তবায়ন করা হয় নাই। রিফর্ম কমিশনের চেয়ারম্যান কামাল সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, একেবারে ছোটবেলা থেকে আমরা বন্ধু। এটা নিয়ে কথাবার্তা কম বেশি বলার চেষ্টা করছি। আসলে এই পুরো পর্বটাই আমি ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করছি। দীর্ঘদিন যেহেতু রাজনৈতিক কর্মী হিসাবে রাজপথে ছিলাম, কখনোই যেহেতু আমি ক্ষমতা চর্চা করার সুযোগ অথবা দুর্ভাগ্য হয় নাই, সে কারণে আমার জন্য এটা একটা বোঝাবুঝির একটা সময়, এবং আমি একটু সময় নিচ্ছি। যেহেতু জ্ঞান বুদ্ধিও কম, অন্যরা হয়তো খুব দ্রুত বুঝতেন, আমার জ্ঞান বুদ্ধি কম থাকার কারণে আমি একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করছি। এবং আমি খুবই সৌভাগ্যবান যে দেবপ্রিয় দা, নুরুল কবির ভাই, তারপরে সিপিটির মতো অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আপনাদের মতো অনুসন্ধানী সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশের আরও অনেকেই যারা সবসময় পাওয়ারকে ক্রিটিক করেন এবং একটা ক্রিটিক্যাল চশমা দিয়েই সবসময় দেখার চেষ্টা করেন, এবং আপনাদের প্রত্যেকটা মন্তব্য এবং আপনাদের প্রত্যেকটা ক্রিটিসিজম অথবা আপনাদের প্রত্যেকটা মন্তব্য, এটা চলার পথে কিন্তু সরকারের জন্য হতে পারে একটা সম্পদ, যদি আমরা প্রোঅ্যাক্টিভলি নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, একদিকে সরকারের বাইরে থেকে যেমন এই এস্টাবলিশমেন্টের সব ধরনের ভুল নিয়ে কথা বলা যায় বা ভুল ধরা যায়, এবং এটা তো অবশ্যই যার চশমা যত বেশি পাওয়ারফুল সে তত বেশি গভীরভাবে এবং সূক্ষ্ম ভুলগুলিকেও বের করতে পারবেন। যার চশমা যত বেশি কম পাওয়ারফুল সে হয়তো ভাষা সাধারণ সমস্যা নিয়ে কথা বলবেন। কিন্তু এটা তো একটা পার্ট, কিন্তু সমস্যার সমাধান করার যে প্রক্রিয়াটা, এই আবহাওয়া, এই জলবায়ু, এই মানুষ, এই ঐতিহ্য, এই সংস্কৃতি, এই বঙ্গোপসাগর, এই হিমালয়, এই ভারত, এই বার্মার বর্ডার, এই এখানে বক্তিয়ার খলজির আগমনের পরে এখানকার মানুষের ধর্মান্তরিত হওয়া, এই কংগ্রেসের স্বাধীনতা, সেই কংগ্রেস আবার বিদায় নেওয়া, সেখানে আবার বিজেপির ক্ষমতায় আগমন, সেই উত্তাপ এখানে কিভাবে আসে, এবং এই সবটাই তো একটা নীরবে প্রবাহিত থাকে আমাদের এই জনগোষ্ঠীর মনোজগতের মধ্যে। এবং সেই মনোজগৎ থেকে বিচ্ছিন্ন হওয়ার তো কোনো উপায় নাই, এবং যাকেই এই সমাধান বের করতে হবে বা হয় তাকে খুব সঠিকভাবে কিন্তু এই বাস্তবতাটা বোঝার ব্যাপার থাকে। এখানে যদি খুব ভালো লেখাপড়ার সুযোগের কারণে সবসময় যদি হবস লক্স, তারপরে আপনার ব্রিটিশ পার্লামেন্ট, তারপরে এই ধরনের এবং পৃথিবীর যত দামি 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 এবং সভ্যতার যত শিখণ্ডী আছে সেগুলিকে হাজির করলাম, খুব পরোক্ষভাবে বোধহয় এক ধরনের বিজ্ঞ হিসাবে হাজির করার একটা মনোজগৎ কাজ করতে পারে। কিন্তু ওটার কোনো প্রায়োগিক মূল্য আছে কিনা সেটা হয়তো দেখা যায় যে ইগনোরড হয়ে যেতে পারে। আমি দুটো দিকে খেয়াল রাখার চেষ্টা করছি বা করব। আমি আপনাদের প্রতি খুব বিনীতভাবে অনুরোধ করব যে অবশ্যই সর্বোচ্চ সমালোচনা, সর্বোচ্চ আপনাদের যা যা অনুসন্ধানী মন্তব্য সবগুলি আপনারা সরকারের কাছে তুলে ধরলে এটা সরকারের জন্য অনেক বড় উপকার। এবং ইতিমধ্যেই এবং সরকারের আগের যে চিন্তাভাবনা, যেখান থেকে আমরাও শিক্ষা নিয়েছি, এবং যেহেতু আমাদের দলও এর আগেও বারবার ক্ষমতায় আমরা ছিলাম, ফলে ভুল এবং প্রশংসা দুইয়ের অভিজ্ঞতাই তো আমাদের আছে। বিশেষ করে 2024-এর 5ই আগস্টের যে পরিবর্তন এবং তখনকার যে দৃশ্যপট, এবং এই মুহূর্ত পর্যন্ত তার যে একটা আমাদের প্রত্যেকের চিন্তার মধ্যে একটা সরাসরি অভিজ্ঞতা আমরা দেখেছি যে ভুল ভ্রান্তি কীভাবে আগমন ঘটে এবং তার পরিণামটা কতটা নির্মম হতে পারে, কতটা অসম্মান এবং অপমানজনক হতে পারে। এবং সেই একই চেয়ারে বসার পরে স্বাভাবিকভাবেই সামান্য যার চিন্তা শক্তি আছে তারা সকলেই এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেবেন। তো সেই কারণেই রিফর্ম ট্র্যাকার আমি মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম। প্রতিটি ক্ষেত্রে এই ট্র্যাকার হিসাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি একটু আমরা এটাকে একটা ইনএভিটেবল কম্পোনেন্ট হিসাবে যদি দাঁড় করানো যায় ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে কিন্তু এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব। এবং এখনকার প্রযুক্তির যুগে এটা কিন্তু করাটাও খুব আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে।
অনেক বেশি সহজ হয়ে গেছে, কারণ প্রযুক্তি এত ক্ষমতাবান, প্রযুক্তির এত সেবা দেওয়ার এত সুযোগ রয়ে গেছে, যেটাকে কিন্তু কাজে লাগানো সম্ভব। এবং সেই ক্ষেত্রে আমি বিনীতভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি, যেহেতু অন্যান্য সাংবাদিকতার ফোরামের মধ্যে আপনাদের এই ফোরামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে হয়, একটা লাইফলাইন, রাষ্ট্রের এবং জনগণের লাইফলাইন নিয়ে কাজ করতে হয়। সে কারণে আপনাদের সার্বক্ষণিকভাবে যে ট্র্যাক করা এটা এবং আপনাদের সেখান থেকে অভিজ্ঞতা নেওয়া, এটা আমাদের জন্য অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আমরা আমাদের প্রতিশ্রুতিতে যে কথাগুলি বলেছি, যা ইতিমধ্যেই আপনারা রাইটলি ডিটেক্ট করেছেন, আমরা সেগুলিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করেছি। তবে এটা তো সত্য যে কথাগুলি অনেকটাই বিমূর্ত, এখনও কিন্তু ওই কথাগুলিকে খুব মূর্তমান করা যায়নি। আমি বিনীতভাবে জানিয়ে রাখছি যে আমাদের এই বিমূর্ত যে প্রতিশ্রুতিগুলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি, আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি, আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কী করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি, আমরা নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এর একটা ন্যায্য প্রতিকার কী করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে চাচ্ছি। আমরা অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ভাতা, সেক্ষেত্রে কে সাংবাদিক না, কীভাবে অবসরপ্রাপ্ত হবেন, কত বয়সে হবেন, কোন কাঠামোতে এটা নির্ধারণ হবে। ফলে এটা একটা, এই ফাইলটা অলরেডি আমি দেখলাম, আমি আসার পরেই হাত দিয়েছিলাম, এটা অর্থ বিভাগে ইতিমধ্যে আছে এবং এই প্রশ্ন নিয়েই আছে। এবং বিজ্ঞাপনের কোনো নীতিমালা এখন পর্যন্ত তৈরি হয়নি। তারপরে ধরেন সার্কুলেশনের সংখ্যা জানতে চাইলে পরে কেউই সঠিক বলতে পারছেন না, এবং খুব একটা অঘোষিতভাবে, একটা সমষ্টিগতভাবে কিন্তু প্রতারণা চলছে, অঘোষিতভাবে খুব সমষ্টিগতভাবে প্রতারণা, এবং খুবই দুর্ভাগ্যজনক যে অনেকেই আছেন যখন ব্যক্তিগত আলাপ আলোচনা থাকেন বা অন্য জায়গাতে থাকেন খুব ভালো, কিন্তু এই প্রশ্নটাতে দেখেও না দেখার ভান করছেন। আর মালিকদের কথা তো ধরেন বললামই না, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে সকলের মধ্যেই কিন্তু একটা ভালো ইচ্ছা আছে, দেশের যদি ভালো হয় তাহলে কে খুশি না হবে। আমি মনে করি এমনকি একজন অপরাধী তিনিও কিন্তু যদি আসলেই প্রকৃত অর্থে একটা কাঠামো তৈরি হয় তাহলে তিনি তখন মনে মনে খুশি হবেন যে অপরাধ মুক্ত থেকে স্বাভাবিক সুস্থ থাকার একটা, তাকে কোনো পরিবেশ তাকে উস্কানি দিবে না অপরাধ করার জন্য, এবং বিনা অপরাধেই সে ভালো থাকতে পারবে। অতএব আমি সবার আগে কিন্তু কাজটা হচ্ছে যে সেরকম একটা কাঠামো তৈরি করা, সেরকম একটা পরিবেশ তৈরি করা, সেরকম একটা জায়গায় আমাদেরকে যাওয়া।